কোনিক কিডনি ডিজিজ কি একটা ইরিভার্সিবল ডিটোরিয়েশন হয় কীভাবে রেনাল ফাংশন। এটা এখানে কি হইতে পারে, এটা 1 বছর এবং তার বেশি সময় ধরে হইতে পারে। যদি অ্যাকুট কিডনি ইনজুরি বহুদিন ধরে থাকে এবং ট্রিটমেন্ট না করা হয় তাহলে তার কোনিক কিডনি ডিজিজ ডেভেলপমেন্ট করে। এটা এখানে এই সময় কী হয়, অনেক কোনো বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি ডেভেলপমেন্ট করে। যেমন কি হয়, এক্সক্রিটিভ ফাংশন লস হয়, মেটাবলিক এবং এন্ডোক্রাইন ফাংশন লস হয়, যেভাবে কি অনেক ক্লিনিক্যাল সিমটম ডেভেলপমেন্ট করে এবং কি হয় রেনাল ফেলিওরের সাইন দেখা যায় এবং যেটাকে আমরা ইউডিমিয়া বলি। যদি এবং যদি রেনাল রিসপন্স থেরাপি না দেওয়া হয় তাহলে সে মারাও যেতে পারে এবং এর সমস্যা পরিস্থিতিকে বলা হয় সিকিডি স্টেজ 5 এবং এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এখন আমরা আলোচনা করব এপিডেমিওলজি কি। প্রথম কি হয়, সোশ্যাল এবং ইকোনমিক কনসিকুয়েন্স যেটা থেকে সিকিডি থেকে এটা কনসিডারেবল হয়। অনেক দেশের ক্ষেত্রে এই সিকিডি যখন স্টেজ 3 থেকে 5 যখন হয় এবং এর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কত থাকে 60 মিলিলিটার পার মিনিটের নিচে থাকে এবং এটা 5 থেকে 7%-এর মধ্যে থাকে এবং সিকিডি কাদের ক্ষেত্রে 65% তার উপরে স্টেজ ক্ষেত্রে হয় এবং কাদের ক্ষেত্রে সিকিডি হওয়ার বেশি চান্স থাকে, যাদের হাইপারটেনশন থাকে, ডায়াবেটিস থাকে এবং ভাস্কুলার ডিজিজ থাকে, এদের ক্ষেত্রে এটা হাই অনেক বেশি হয় এবং টার্গেটেড যাদের ক্ষেত্রে অন্যান্য হাই রিস্ক কোনো ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে সিকিডি হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং 25% যে পপুলেশন যারা 75 বছরের উপরে, এদের ক্ষেত্রে সিকিডি হলে কী হয়, 3 সিকিডি স্টেজ থাকে এবং তাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কতটুকু, এরা 60 মিলিলিটার পার মিনিটের উপর থাকে এবং 1.73 মিটার স্কোয়ার উপর থাকে এবং এই সিকিডির ক্ষেত্রে কী হয়, একটা কার্ডিওভাস্কুলার রিস্কর পসিবিলিটি থাকে। এখন আমাদের যেসব লোকদের সিকিডি হয় এদের ক্ষেত্রে কী করা হয়, প্রথম ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্টের দিকে সবসময় মনোযোগ দেওয়া হয় বেশি এবং আগে ক্ষেত্রে কী করা হয়, তাকে কারো যদি সিবিএস রিস্ক থাকে তাহলে কার্ডিওভাস্কুলার রিস্কটাকে প্রিভেনশন করতে হবে এবং কারণ এদের ক্ষেত্রে বেশি ক্ষেত্রে কী হয় ইএসআরডি হওয়ার চান্স থাকে। কারো যদি প্রাইমারি রেনাল ডিজিজ থাকে তখন যেটা আগে বৃদ্ধ বয়সে হয় এদের ক্ষেত্রে ইনভেস্টিগেশনটা বেশি ভালো করে করতে হয়, কারণ ইনভেস্টিগেশন করলে দেখা যাবে যে তাদের রেনাল ফাংশনটা কমে যাচ্ছে এবং ডিবিসি টেস্ট করলে দেখা যাচ্ছে তার হেমাচুরিয়া এবং প্রোটিনিউরিয়া থাকে। সুতরাং ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্টটা অনেকটা ইম্পর্টেন্ট। এবার আমরা জানি এখন প্যাথোফিজিওলজি করবো কীভাবে, সিকিডি প্যাথোলজিগুলো কীভাবে করবো। এখনও পর্যন্ত প্রথম দিকে ডায়াগনোসিসটা এতটা ভালোভাবে করা যায় না এবং যখন ডায়াগনোসিস করা যায় তখন দেখা যায় যে অনেক এল্ডার পেশেন্টের সিকিডি স্টেজ 3 থাকে এবং অনেক পেশেন্টের ক্ষেত্রে অনেক লেটের স্টেজে ডায়াগনোসিস হয়। কীভাবে, তখন তাদের দুই জায়গায় স্কিন অনেক ছোটো হয়ে যায়, স্মল কিডনি থাকে এবং এক্ষেত্রে তাদের ক্ষেত্রে রেনাল অ্যাবসেন্টও রিস্কি হয়ে যায় এক্ষেত্রে। আর এর সাথে আবার হিস্টোরিক্যাল ডায়াগনোসিস নেওয়া যায় না, কারণ ওই সময় তার ড্যামেজ অনেক সিভিয়ার হয়ে যায় এবং এই সময় ম্যানেজমেন্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এখন আমরা জানবো যে কীভাবে কোনিক কিডনি ডিজিজের কজ কী। কোনিক কিডনি ডিজিজের কজ হলো প্রথম ডায়াবেটিস মেলাইটাস হলে 20 থেকে 40%-এর রিস্ক থাকে, যেমন লার্জ রেডিয়াল এবং জিওগ্রাফিক্যাল ডিফারেন্সের হয় এবং ইন্টেস্টাইনাল ডিজিজ হয় যেটা 20 থেকে 30% এবং এর সাথে ড্রাগ ইনডিউসডের কারণে হতে পারে। একটা হলো গ্লোমেরুলার ডিজিজ যেটা 10 to 20%, যেটা কী হয় আইজিএন প্রভৃতি বেশি হয়। হাইপারটেনশন যাদের হলো 5 থেকে 20% থাকে, এক্ষেত্রে কী হয় কজুয়ালি এটা একটা কন্ট্রোভার্সিয়াল, কারণ এক্ষেত্রে সেকেন্ডারি থেকে প্রাইমারি রেনাল ডিজিজ হওয়ার পসিবিলিটি থাকে এবং সিস্টেমিক ইনফ্লামেটরি ডিজিজ যেটা 5 থেকে 10%। কীভাবে হয়, সিস্টেমিক লার্পাস এরিথেমেটাস এবং ভাস্কুলারিটিস থাকে এবং রেনোভাস্কুলার ডিজিজ যেটা 5% থাকে, যেমন মেনি অ্যাথোরোমেটাস এটা সবসময় কমন থাকে এবং কনজেটাল এবং ইনহেরিটেড 5% থাকে। তখন কী পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে এবং এয়ারপোর্ট সিনড্রোম থাকে এবং 5 থেকে 20%-এর ক্ষেত্রে কজ এখনো পর্যন্ত জানা যায় না। এখন আমরা সিকিডি থাকলে কী কী ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখাবে। সিকিডি থাকলে কী হবে, ফার্স্টে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনটা বাড়বে এবং যেটা ব্লাড টেস্টে পাওয়া যাবে। এটাতে কী থাকবে, হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে দেখা যাবে যে ডায়াবেটিস এবং হাইপারটেনশনের চান্স আছে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ডিজিজ অনেক স্লোলি প্রোগ্রেস করে এবং সেটা অ্যাসিমটমিক থাকে, যতক্ষণ মধ্যে জিএফআর ফল করে 30 মিলিলিটার পার মিনিটের নিচে না যায় এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিমটমিক থাকবে যতক্ষণ পর্যন্ত জিএফআর ভ্যালু অনেক কম থাকবে এবং প্রথম আলোচনায় নকচুরিয়া থাকবে এবং কী হয় কনসেন্ট্রেটিক অ্যাবিলিটি লস করবে এবং অসমোটিক লোডটা অনেক বেশি বেড়ে যাবে নেফ্রনে। এবং এটা তো স্পেসিফিক না, যখন জিএফআর
জিএফআর যখন 15 থেকে 20 মিনিটের নিচে ফল করবে তখন সিমটম এবং সাইনটা কমন দেখা যাবে এবং সকল বডি সিস্টেমই শুরু হবে। ফার্স্টে কী হবে, টায়ার্ডনেস হবে, ব্রেথলেস হবে, পরবর্তীতে রেনাল অ্যানিমিয়া ডেভেলপমেন্ট করবে এবং ফ্লুইড ওভারলোড হবে। এটাতে কী হবে, রেনাল ফাংশন অনেক খারাপ হয়ে যাবে। পেশেন্টের যখন কী হবে, এখন পুরাইটিস হবে, অ্যানোরেক্সিয়া হবে, ওয়েট লস হবে, নশিয়া, ভমিটিং এবং হিক্কাপ হবে। যদি আরও অ্যাডভান্সে যায় তাহলে কী হবে, রেসপিরেটরি ডিপ হয়ে যাবে, যেটা কুসুমাল ব্রিথিং বলে, এবং প্রচুর পরিমাণে মেটাবলিক অ্যাসিড জমা হবে। পেশেন্টে কী হবে, মাসকুলার টুইস্টিং হবে, ফিট হবে, ড্রাউসিনেস এবং কোমায় চলে যাবে। এখন আমরা কী কী ইনভেস্টিগেশন করবো ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে। প্রথম কী করবো, আমরা ইউরিয়া এবং ক্রিয়েটিনিন করবো, যাতে স্ট্যাবিলিটি প্রোগ্রেশন দেখার জন্য এবং প্রিভিয়াস যাতে কোনো এক্সামিনেশন থাকলে সাথে কম্পেয়ার করার জন্য। এবার কী করবো, ইমিউনালাইসিস করবো এবং কন্ট্রিবিউশন প্রোটিন ইউরিয়া। এটা কেন করবো, হেমোচিট এবং প্রোটিন ইউরিয়াটা গ্লোমেরুলার ডিজিজ, এটা বোঝা যাবে যাতে গ্লোমেরুলার ডিজিজ এবং রেনাল বায়োপসি লাগবে। এবং প্রোটিন ইউরিয়া যদি হয় তাহলে কী হবে, তার সিকিউরিটি হওয়ার চান্স বেশি থাকে, কারণ এর ফলে কী হয়, প্রচণ্ড পরিমাণ এসি ইনহিবিট এবং এআরবি থেরাপি লাগবে। ইলেকট্রোলাইট দেবো কেন, হাইপার ক্যালেমি অ্যাসিডকে এবং অ্যাসিডিক বোঝার জন্য, ক্যালসিয়াম ফসফেট এবং প্যারাথাইরয়েড হরমোন এবং 20 ফসফেট, এটা 25 ওডিএস ফসফেট। এটা কেন লাগবে, কারণ রেনাল অস্টিওট্রফি আছে কি না এটা বোঝার জন্য। এবং অ্যালবুমিন দেখবো, কেন দেখবো, প্রথম অ্যালবুমিন লো থাকবে এবং বোঝা যাবে যে ম্যালনিউট্রিশন আছে, ইনফ্লামেশন আছে, নেফ্রোটিক সিনড্রোম আছে। এবং আমরা ফুল ব্লাড কাউন্ট করব, কেন করব, যদি অ্যানিমিয়া থাকে তাহলে কী হবে, নন রেনাল এক্সপ্লানেশন আছে লাগবে এবং অ্যানিমিয়াটা প্রিপারেশন করতে হবে। লিপিড আর গ্লুকোজ দেখবো সিরামে, কেন দেখবো, কারণ সিগড়ির ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ডিজিজ অনেক বেশি থাকে এবং এইসব রেসপিরেটরগুলোকে আমরা ট্রিটমেন্ট করবো, রেনাল আল্ট্রাসাউন্ড করবো। এটা তখনই করা হয় যদি কারো অবস্ট্রাকটিভ ইউরিনারি সিমটম থাকে, হেমাচুরিয়া থাকে এবং ফ্যামিলি হিস্ট্রিতে এটা পলিসিস্টিক ডিজিজ, কিডনি ডিজিজ থাকে এবং প্রকৃত সিগড়ি থাকে। স্মল কিডনি হয় তাহলে এটা কোন সিটি কীরকম এটা বুঝবো, এবং অ্যাসিমটমিক রেনাল সাইজ দেখবো এবং রেনোভাস্কুলার এবং ডেভেলপমেন্ট ডিজিজ আছে কিনা এটা বুঝবো। তারপর এইচআইভি এবং হেপাটাইটিস সেরোলজি, কেন করবো, যদি ডায়ালাইসিস আর ট্রিটমেন্ট প্ল্যান করা হয় তাহলে অবশ্যই হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন লাগবে যদি সেরোনেগেটিভ থাকে। এবং আগে কী টেস্ট করবো, প্রথম কিছু রিলেভেন্ট কিছু টেস্ট এর সাথে করবো যদি সিকিউরিটি কাউন্ট না জানা যায়। আমরা এই টেস্টগুলোর উদ্দেশ্য কী, এই টেস্টগুলোর উদ্দেশ্য হলো যে আমরা কেন ইনভেস্টিগেশন করবো, যেমন একেআই বের করার জন্য, এবং আবার রিপিট ইনভেস্টিগেশন করবো যদি পেশেন্টের যদি ইউরিনে হাই থাকে এবং কিডনি হাই থাকে, এক্ষেত্রে বের করবো। এবং এর সাথে আবার যদি দেখি যে তার ইউরিয়া কিডনি অনেক হাই আছে, তখন আমরা কী করবো, আবার 2 সপ্তাহ পর আবার টেস্ট করবো যে তার ইউরিয়া কিডনি হাই আছে কিনা। এবং এর সাথে কী করতে হবে, যে কজের কারণে ট্রিটমেন্ট হয় সেগুলো বের করবে এবং এসবে ট্রিটমেন্ট দিব। এর সাথে কী করতে হবে, আরও কিছু রিভার্সেবল ফ্যাক্টর দেবো, যেটা ফলে রেনাল ফাংশন অনেক লস হবে, যেমন হাইপারটেনশন এবং ইউনিট অবস্ট্রাকশনের কারণে। এবং স্ক্রিনিং করবো যাতে করে তার সিকিউরিটি কমপ্লিকেশন থেকে ডেভেলপমেন্ট করছে কিনা সেটা বোঝা যাবে, যার অ্যানিমিয়া এবং রেনাল অস্টিওডিস্ট্রফি। এর সাথে কী করবো, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরগুলো বের করবো। এবং এর সাথে কী করবো, এখন এসব ট্রিটমেন্ট করে তাকে আগে নেফ্রোলজিস্টের কাছে পাঠাবো, কারণ এক্ষেত্রে এইসব ব্যক্তিদের ক্ষেত্রে ইএসআরডি ডেভেলপমেন্ট করার চান্স থাকে। এখন আমরা একটা পেশেন্টকে কখন আমরা ম্যানেজমেন্ট করার পর আমরা একটা নেফ্রোলজিস্টের কাছে পাঠাবো, প্রথম কারো যদি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি 30 মিলিলিটার পার মিনিটের নিচে থাকে বা 1.73 মিটার স্কোয়ার নিচে থাকে, রেপিড ডিটোরেশন হয়, যেমন 25% নিচে থাকে পিবিএস এবং 50 মিলিলিটার পার মিনিট থাকে কত, 1.73 মিটার স্কোয়ার পার ইয়ার। এটা কি প্রোটিন ইউরিয়া থাকে যদি 100 মিলিগ্রাম পার ml এবং এসএ থাকে কত 70 মিলিগ্রাম পার ml। এবং কী থাকবে, তার যদি ডায়াবেটিস থাকে এবং পেশেন্টের যদি আরও মেডিকেশন নেয় লাগে তাহলে, এবং এসিএফ থাকবে 30 মিলিগ্রাম পার মিলিমোলের নিচে থাকে, এর সাথে নন ভিজিবল সাথে হেমাচুরিয়া থাকে, হাইপারটেনশন থাকে এবং এর সাথে কী থাকে, পুরলি কন্ট্রোল থাকে, যার সাথে হাইপারটেনসিভ দেওয়ার জন্য। প্রথম কী হবে, রেনাল ইনভলভমেন্ট থাকে কোথায়, আরও মাল্টি সিস্টেম ডিজিজের ক্ষেত্রে। আমরা জানবো যে সিকিডির এম ম্যানেজমেন্ট কী। প্রথম আমরা কী করবো, মনিটর করবো রেনাল ফাংশন, প্রিভেন্ট এবং স্লো করবো কোথায় রেনাল, তারপর কী করবো, প্রিভেন্ট করবে এবং স্লোলি করা হবে রেনাল ড্যামেজ, এবং কী হবে, কমপ্লিকেশন লিমিট করবে রেনাল ফেলিওরের। তোমার সাথে কী হবে, যে কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক ফ্যাক্টরটাকে ট্রিটমেন্ট করবে এবং কী হবে, এবং আরটিটির জন্য প্রিপারেশন নেবে। এবার রেনাল রিফ্লেকশন থেরাপি, প্রথম আমরা
এখন আমরা কি করব, মনিটর এবং রেনাল ফাংশন এটা কীভাবে করব। প্রথম সবসময় মেটার ফাংশন মনিটর করবো 6 মাস পর পর, কারণ মেটার ফাংশন এক এক সময় সিকিউরিটির ক্ষেত্রে ভেরি করে এক এক রকম। এবং সবসময় রেনাল ফাংশন মনিটর রেনাল ফাংশনটা কখনো ডিটোরেটিং করে যদি সিকিউরিটি স্টেজ 4 এবং 5 চলে যায়। এবং যখন আমরা ডেমনস্ট্রেশন করবো তখন অবশ্যই আমরা জিএফআর দেখবো, কারণ জিএফআর যদি খারাপ হয় তাহলে বোঝা যাবে যে তার ট্রিটমেন্টটা সাকসেসফুল, বাট স্লোলি প্রোগ্রেশন করতেছে। এবং এই সময় দেখা যাবে যে আমরা আমরা কী করব, যে যখন আমরা ট্রিটমেন্টটা সাকসেসফুল করব তখন জিএফআরটা ভালো হবে। এর সাথে কী হবে, এবং এ সময় কী হবে, এই রেনাল ফাংশন ডিক্লাইনের পরিমাণ অনেক কমে যাবে। এবং এবং এ সময় আমরা সাথে ফার্দার ইনভেস্টিগেশন করব। এবং আমরা যদি পরে দেখি যে ইএসআরে হওয়ার চান্স আছে, তখন এক্ষেত্রে কী করবো, আমরা এটা টাইমে প্ল্যানিং করে তাকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির জন্য তাকে রেডি করব। এখন আমরা করব যে রেট অফ প্রোগ্রেশন অফ দ্য কীভাবে কমাবো। যদি সিকিউরিটি প্রোগ্রেসটাকে আটকানো যায় তাহলে কী হবে, কমপ্লিকেশনটা কমে যাবে এবং সিমটমগুলো অনেক করবে, সিমটমগুলো অনেক ডিলে হয়ে যাবে। এর ফলে কী হবে, আমার রিপ্লেসমেন্ট থেরাপি করতে অনেক সহজ হবে। এবং থেরাপি যদি করা হয় তাহলে আমরা প্রাইমারি কজ সিকিউরিটি কমাতে পারবো। এবং সাথে কী করবো, আমরা ব্লাড প্রেশারটাকে আমরা কন্ট্রোল করবো, যাতে করে কী হয়, সিকিউরিটি কজগুলো কন্ট্রোল করা সহজ হবে। এবং আমাদের প্রোটিনিউটা কমাবো, যাতে করে গ্লোমেরুলার ডিজিজটা ঠিক হয়ে যায়। এখন আমাদের কী হতে পারে, আমরা কী করবো, অ্যান্টি হাইপারটেনশন থেরাপি দেবো। এখন আমরা কী দেখবো, ব্লাড প্রেশারটাকে কমাবো, যার ফলে কী হবে, রেনাল ফাংশনটা ভালো হবে এবং সিকিউরিটি ক্লিন হবে। এবং এইসব এবং কিছু ড্রাগ দেবো। ড্রাগ করলে কী, এই ড্রাগগুলো কী দেবে, তার ব্লাড প্রেশার কমে যাবে। প্রেশার কমে গেলে তাহলে কী হবে, হাইপারটেনসিভ হার্ট ফেলিওর, স্ট্রোক, ভাস্কুলার ডিজিজটা কমে যাবে। এবং এর ফলে কী হবে, ভেরিয়াস টার্গেট এখানে রাখতে হবে। যেমন কারো যদি প্রেশার 140/90 উপর থাকে এবং তার সাথে সিকিউরিটি থাকে এবং কোনো অ্যালবুমিন ইউরিয়া যদি না বের হয়, যার অ্যালবুমিন ইউরিয়া এরা 3 মিলিগ্রাম পার মিলিমোল উপর থাকে, এক্ষেত্রে তার টার্গেট প্রেশার করতে হবে কতটুকু, 130 থেকে 180 দিনে নামায় আনতে হবে। এবং তার যাতে অ্যালবুমিন ইউরিয়াটা বেড়ে যায় এটা চেষ্টা করতে হবে। এবং এর সাথে আবার এবং ততক্ষণ পর্যন্ত অ্যালবুমিন ইউরিয়া ততক্ষণ পর্যন্ত অ্যালবুমিন ইউরিয়া 30 মিলিগ্রাম পার মিলিমোলের উপর না হয়। এর সাথে কী করতে হবে, আর কিছু টার্গেট রাখতে হবে যাদের প্রেশার 125 থেকে 75 মিলিগ্রাম পার মার্কারির উপর রাখতে হবে। এবং এসব পেশেন্টের সিকিডি এবং হ্যাভি প্রোটিনিউরিয়া থাকলে প্রোটিনিউরিয়া ট্রিটমেন্ট করতে হবে। এবং এসবের ফলে ব্লাড প্রেশার সে সাথে কন্ট্রোল করার জন্য আরও কিছু মাল্টিপল ড্রাগ দিতে হবে। এবং থেরাপিটিক সাকসেস হবে। মাঝে মাঝে থেরাপিটিক সাকসেসটা কিছু ক্ষেত্রে লিমিটেড হয়ে যেতে পারে, কেন, যদি অ্যাডভার্স ইফেক্ট থাকে এবং পুয়ার অ্যাডারেন্স থাকে, তাহলে তখন ট্রিটমেন্টটা সাকসেসফুল না হওয়ার পসিবিলিটি থাকে। এখন আমাদের কমাতে হবে, প্রোটিনিউরিয়া কমাতে হবে। যেসব পেশেন্টের প্রোটিনিউরিয়া থাকে তাদের ক্ষেত্রে রেনাল ডিজিজ হওয়ার অনেক চান্স থাকে এবং কি স্ট্রং এভিডেন্স থাকে। এবং কী করতে হবে, তাদেরকে প্রোটিনিউরিয়া কমাতে হবে যাতে করে সিকিউরিটি আর প্রোগ্রেশন না হয়। এসি ইনহিবিটর এবং এআরবি ইনহিবিটর দেবো, যেটা প্রোটিনিউরিয়াটাকে কমাবে এবং এবার কী হবে, সিকিউরিটি প্রোগ্রেশনটাকে আটকাই দিবে। এরপরে কী করতে হবে, এর সাথে কী করতে হবে, তাকে ব্লাড প্রেশারটা কমাতে হবে। এবং এই ব্লাড প্রেশারটা কমালে তাহলে বেনিফিশিয়াল ইফেক্ট হবে, তার প্রোটিনিউরিয়াটা কমে যাবে এবং এটা 50 মিলিগ্রাম পার মিলিমোলের উপর নিয়ে যাবে। এবং অ্যালবুমিন ইউরিয়া 30 মিলিগ্রাম পার মিলির উপরে নিয়ে যাবে। এরপর কী হবে, গ্লোমেরুলার পারফিউশন রেটটাকে কমাই দেবে। এবং এর সাথে কী হবে, এসি ইনহিবিটর কী করতে পারবে, কার্ডিওভাস্কুলার ইভেন্টটাকেও কমাবে এবং সিকিউরিটির মর্টালিটি রেটটাকে আরও কমিয়ে দেবে। এর সাথে কী হবে, এসি ইনহিবিটর এবং এআরবি অবশ্যই প্রেসক্রাইব করতে হবে সমস্ত পেশেন্টকে যাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথিও আছে এবং পেশেন্টের সিকিডি আছে এবং প্রোটিনিউরিয়া আছে। এবং হাইপারটেনশন না থাকলেও তাকে এটা তাকে দিতে হবে। এখন আমরা যেটা বলবো সেটা হলো এসি ইনহিবিটর হোম এবং এআরবি ইনহিবিটর, এটা সবসময় পেশেন্টকে দেওয়া হয় যাদের ডায়াবেটিস আছে, সিকিডি প্রোটিনিউরিয়া আছে, বাট এটা প্রেসক্রাইব করতে সাধারণত সতর্কতা অবলম্বন করা জরুরি। এই ট্রিটমেন্টে কেন দেওয়া হয়, যাতে গ্লোমেরুলার ফাংশন রেটটা কমে যায়। এবং পেশেন্টের সবসময় 7 থেকে 10 দিন ধরে আগে রেনাল ফাংশন চেক করে রাখতে হবে। এবং এটা ততক্ষণ রাখতে হবে এবং এই চেক করে এই ডোজটা এসি ইনহিবিটর এবং এআরবির ডোজ বাড়াতে হবে। এরপর পেশেন্টের যদি এসি ইনহিবিটর এবং এআরবি থাকে তবে অবশ্যই অবশ্যই তার রেনাল ফাংশনটা চেক করতে হবে। এর সাথে কী করতে হবে, তার ট্রিটমেন্ট ততদিন কন্টিনিউ করতে হবে যতক্ষণ পর্যন্ত গ্লোমেরুলার রেট 20% বেশি না হয় এবং ট্রিটমেন্ট যখন প্রোগ্রেশন না হবে। অ্যাঞ্জিওটেনসিন 2 যখন অটোরেগুলেশন জিএফআর হয় তখন রেনাল ফাংশন কমে যায়, এক্ষেত্রে অ্যাঞ্জিওটেনসিন 2টা একটা ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায়।
তার। এক্ষেত্রে কী হয়, অ্যাঞ্জিওটেনসিন 2 এবং এসি ইনহিবিটর এবং এআরবি পিরিনাল ডিজিজের সৃষ্টি করতে পারে। এবং পেশেন্ট কখনো কোনো পেশেন্ট যদি এসি ইনহিবিটর এবং এআরবি ইনহিবিটর নেয়, তাহলে তার ক্ষেত্রে কিছু মেডিকেশন সমস্যা দেখা যায়, যার ফলে ওই সমস্যা দেখাতে শেষে তারা ডাক্তার প্রদান নেওয়া বন্ধ করতে হবে। কী করতে পারে, তা ফিভার হতে পারে, ভমিটিং হতে পারে এবং ডায়রিয়া হওয়ার চান্স আছে। এবং এর সাথে কী করতে হবে, এই অ্যাসিবির সাথে আরও কিছু দিতে হবে, যেমন ডায়াবেটিক্স দিতে হবে, মেটফর্মিন দিতে হবে এবং এনএসআরএস দিতে হবে। এবং আবার সমস্যাটা হচ্ছে আবার এসি ইনহিবিটর এআরবি একটা ভালো ড্রাগ, বাট এটা সমস্যাটা হলো যে এটা মাঝে মাঝে কী হয়, সিরাম পটাশিয়ামটাকে অনেক বাড়িয়ে দেয়। এবং যখন অবশ্যই তার এনাফ চেক করতে হবে, যদি বেসলাইন পটাশিয়াম যদি তার 5.5 মিলিমিটার উপরে দেওয়া যায়, তাহলে এই এআরবি এবং এসি ইনহিবিটর দেওয়া বন্ধ করতে হবে এবং কমায় দিতে হবে। এবং অবশ্যই তখন এই সময় কী থাকতে হবে, এসি এবং ইনহিবিটর কম্বিনেশন কিছু থেরাপি দিতে হবে এবং রেনাল ইনহিবিটর দিতে পারবে। এটা পরবর্তীতে তার হাইপারক্যালামিয়া এবং একেআই ফিচার কমাতে সাহায্য করবে। এবং এই জন্য যাদের হাইপারক্যালামিয়া বা ইলেকট্রন ইমব্যালেন্স আছে, তাদের ক্ষেত্রে এসি ইনহিবিটর এবং এআরবি না দেওয়াই ভালো। আমরা আজকে জানবো যে এসি এবং ইনহিবিটর এবং এআরবি দিলে মাঝে মাঝে তাদের একটা কন্ডিশন দেখা যায়, যেটাকে আমরা বলি সিক ডে কার্ড। এখানে সিক ডে কার্ডটা কীরকম হবে, যেমন যখন আমরা ভমিটিং, ডায়রিয়া, ফিভার ডেভেলপমেন্ট করতে পারবে, তাহলে এই সময় তাকে এসি ইনহিবিটর না বন্ধ করতে হবে, যার মধ্যে কী আছে, লিসিনোপ্রিল, র্যামিফ্রিল এবং অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, যেটার মধ্যে আছে সার্টান, যেমন আইবোসার্টান, লোসার্টান এবং ক্যান্ডাসার্টান। এবং এনএসআইডি নেওয়াটা বন্ধ করতে হবে, যেমন আইবুপ্রোফেন, ডায়াবেটিস, দেখা যদি ফ্লুসামাইড, বেনজো ইন্ডাপামাইড বন্ধ করতে, মেটফর্মিন, যেমন ডায়াবেটিস, এগুলো সব বন্ধ করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত তার এই ভমিটিং, ডায়রিয়া, ফিভার যাতে না সারে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে পর তারপর এইটা শুরু করতে হবে। এবং এখন আমরা জানবো যে কী খেলে হাইপারক্যালামিয়া হতে পারে। এক হলো এসি ইনহিবিটর এবং অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার নিলে তার হাইপারক্যালামিয়া হওয়ার চান্স আছে। এক্ষেত্রে যদি ফ্রুইট খায়, যেমন ব্যানানা এবং অ্যাভোকাডোর সাথে। এবং আর কি হতে পারে, ভেজিটেবলস, যেমন টমেটো, স্প্যানিশ পারসিপস এবং সুইটস এবং ক্রিপস, চকলেট এবং টফি বা নাটস। ড্রিঙ্কিং করতে বিয়ার, সিগারেট এবং ওয়াইন খেলে হতে পারে। এবং সল্ট সাবলিমেন্ট, যেমন সোডিয়াম ক্লোরাইড, এসব এবং এর সাথে পটাশিয়াম ক্লোরাইড খেলে তার পটাশিয়াম হাই হওয়ার অনেক চান্স থাকে। এখন আমরা জানবো যে কীভাবে কমপ্লিকেশন ট্রিটমেন্ট করতে হয়। যেমন আমরা এটা কীভাবে করবো, মেনটেন্যান্স করবো ফুল ইলেকট্রোলাইট ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স, রেনাল বোন ডিজিজ এবং অ্যানিমিয়া। এগুলো কীভাবে ট্রিটমেন্ট করতে হয় তা জানতে হবে। এবং ট্রিটমেন্ট করতে হবে যার কার্ডিওভাস্কুলার ডিজিজ, কীভাবে ট্রিটমেন্ট করতে হবে এটা আমরা এখন জানবো। এখন আমরা দেখছি যেটা কিডনিতে কী হয়, প্রচুর পরিমাণ ওয়াস্ট এবং রেগুলেশন করে মেনি ইলেকট্রোলাইটস। তো পেশেন্ট যদি সিগারেট থেকে, তাহলে কী হয়, ওয়াশপোটাস এবং ওয়াশপোটাসগুলো জমা হয়, ফলে ইলেকট্রোড অ্যাবনর্মালিটি ডেভেলপমেন্ট করে। তো ইউরিয়াটা মেনলি তখন কী হয়, ইউরিয়া প্রোটিনটাকে ভাঙতে হেল্প করে এবং এই ইউরিয়া অ্যাকুমুলেট হবে যখন প্রচুর পরিমাণ সিকিরি জমা হয়। আর যেসব পেশেন্টের স্টেজ 4 এবং 5 সিকিরি আছে, তখন তাকে ডায়াবেটিক অ্যাডভাইস দিতে হবে এবং তাকে এক্সেসিভ, যাতে সে বেশি প্রোটিন না খায়। এবং সিভিয়ারলি প্রোটিন রেস্ট্রিকশন করা, কিন্তু সিভিয়ারলি প্রোটিন রেস্ট্রিকশন করা যাবে না। এতে পটাশিয়ামে যদি কারো যদি সিকিরি অ্যাডভান্স থাকে, তাহলে কী হবে, তার পটাশিয়াম জমা হবে। এক্ষেত্রে কী করতে হবে, তাকে ডায়েটারি অ্যাডভাইস করে পটাশিয়াম কমাই দিতে হবে এবং সেটা 70 মিলিলিটার মধ্যে পার লিচে। পটাশিয়ামটা প্রথম 1 নম্বর কী হবে, যদি বাইন্ডিং কম্পাউন্ড থাকে এটা দিতে হবে, যাতে করে তারা পটাশিয়ামকে অ্যাবজর্পশন করতে দেবে না। এবং এটা অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে কাজ করবে। ক্যালসিয়াম রেজোনিয়ামও এখন রিকমেন্ড করা হয় না, কারণ এক্ষেত্রে কী হতে পারে, শর্ট টার্ম মেজর লাগবে এবং সাথে বাওয়াল নেক্রোসিস হতে পারে। হাউএভার নিউয়ার কিছু এজেন্ট, যেমন জিরকোরিয়াম, এটা ক্যালোসিলিকেট এবং পাটিরোমার দেওয়া হয় না, কারণ এটা কোনিক ইউজে বেশি ইউজ করা হয়। আর কিছু ক্ষেত্রে কী করতে হবে, যেমন পটাশিয়াম ইনক্লুড ডায়েটিক থেরাপি এবং অ্যাসিডোসিস কন্ট্রোল করতে হবে দ্বারা, সোডিয়াম বাইকার্বনেট দ্বারা। এবং এর সাথে কী করতে হবে, আমরা সবসময় কিছু ড্রাগ না বন্ধ করতে হবে যারা পটাশিয়াম বাড়ায়, যেমন পটাশিয়াম স্প্রেডিং ডায়াবেটিস এবং এসি ইনহিবিটর এবং এআরবি। এর সাথে পটাশিয়াম বাড়লে সবসময় ব্যালেন্স করতে হবে। এবং এর সাথে এমন কিছু ড্রাগ দেওয়া যাবে না যেগুলো রেনাল এবং কার্ডিওভাস্কুলার ডিজিজটা আরও বেশি করে বাড়ায়। এবং এই যে ফ্লুইড
বাড়ায়, এরকম ড্রাগ দেওয়া যাবে না। এখন আমরা কিছু পেশেন্টের ক্ষেত্রে কী হবে, যদি আমরা করি মানে কিডনির ক্ষেত্রে কী করতে পারে না, সোডিয়াম ওয়াটার লোডটা সোডিয়াম ওয়াটারটা এক্সিড করতে পারে না, তখন কী হয় কিডনি ফেল, তখন কী হয় প্রচুর পরিমাণ সোডিয়াম ওয়াটার জমা হয়, তারপরে ইডিমা হয় এবং হাইপারটেনশন ডেভেলপমেন্ট করে। পেশেন্টে কী হতে পারে, অবশ্যই যদি কারো যদি ভলিউম এক্সপানশন থাকে তাহলে অবশ্যই তাকে লো সোডিয়াম ডায়েট দিতে হবে, এবং সেটা যদি সিভিয়ার কেসের ক্ষেত্রে কী করতে হবে, ফ্লুইড ইনটেকটা রেস্ট্রিকশন করে দিতে হবে, ডায়োটিক্স সবসময় ইউজ করতে হবে যেহেতু রেনাল ফাংশন ডিটোরেট করে, এবং সবসময় লো ডোজে কি এবং লুপ ডায়োটিক্সের ডোজ বাড়াতে হবে, এবং সিনার্জিটিক কম্পিটিশন করতে হবে, যেমন লুপ থায়াজাইড এবং পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স যদি লাগে। এখান থেকে কিছু পেশেন্টের ক্ষেত্রে টিউব ইন্টেস্টিনাল ডিজিজ ডেভেলপমেন্ট করে, যার ফলে সল্ট রস্টিং ডিজিজ ডেভেলপমেন্ট করে, এবং এক্ষেত্রে কী করে হাই সোডিয়াম ওয়াটার লাগে, এবং সেটা কিন্তু সোডিয়াম সল্ট দেওয়া যেতে পারে যেটা ফ্লুইড ডিপ্রেশনটাকে প্রিভেনশন করে, এবং এর সাথে কী করতে হবে, প্রিভেনশন করবে, এবং রেনাল ফাংশনটা যাতে খারাপ না হয় এই জন্য কাজ করে। করতে আগে অ্যাসিড ব্যালেন্স করতে হবে, যেহেতু সিকিডির ক্ষেত্রে কী হয় আমাদের এরা অ্যাসিডগুলা বের হতে পারে না, তখন কী হয় অ্যানায়নকে মেটাবলিক এক্সিডিউস ডেভেলপমেন্ট করে, এক্ষেত্রে পেশেন্ট কী করতে হবে, টিউব ইন্টেস্টিনাল ডিজিজ হতে পারে এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপমেন্ট করে। এর ক্ষেত্রে কী হয় অ্যাসিড বেস রেগুলেশনটা ঠিকমতো হয় না কিডনিতে, এর ফলে কী হয় নন অ্যানায়ন গ্যাপ রেনাল টিউবুলার অ্যাসিডিসিস চান্স থাকে, এবং অ্যাসিডিসিস সবসময় অ্যাসিমটমিক থাকে, এবং পরবর্তীতে কী হবে টিস্যু ক্যাটাবলিজম বেড়ে যাবে এবং প্রোটিসিনথেসিসটা কমে যাবে, এর ফলে কী হবে বোন ডিজিজ হবে এবং রেনাল ফাংশনগুলো ডিক্লাইন করবে। এর সাথে কী করতে হবে প্লাজমা বাইকার্বনেট দিতে হবে, যেটা সবসময় 22 মিলিমোল পার লিটার দিতে হবে। এখানে কী দিতে হবে সোডিয়াম বা বাইকার্বনেট সাপ্লিমেন্ট দিতে হবে, যেটা 8 ঘন্টা করে 1 গ্রাম করে দিতে হবে। এর ফলে কী হবে অ্যাসিডটা কারেকশন হবে, এবং সাথে কী হবে রেনাল ফাংশন ডিক্লাইন হওয়াটা প্রিভেনশন হবে। এখন কারো যদি সিকিডি দেখা যায় তখন কী হবে, তার ক্যালসিয়াম ও ফসফেটটা ঠিকমতো মেটাবলিজম হবে না, এবং রেনাল বোন ডিজিজ ডেভেলপমেন্ট করবে। এর সাথে কী হবে রেনাল বোন ডিজিজ ডেভেলপমেন্ট করবে, আর দুটো প্রাইম ফ্যাক্টর আছে যেটা ফসফেটকে এক্সক্রিশন করে, সেটাও নষ্ট হয়ে যাবে। এর ফলে কী হবে রেনাল টিউবুলার সেল ফেলিওর হবে, ফেলিওর সেল রেনাল টিউবুলার সেলটা তখন 25 হাইড্রোক্সি ভিটামিন ডিতে কনভার্ট হতে পারবে না অ্যাক্টিভ মেটাবলাইট হিসেবে, এবং 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন যেটা 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 কী করতো, যেটা আসলে সিনাম ফসফেটে থাকতো, তখন কী হবে সে হরমোনাল ফাইব্রোব্লাস্টের গ্রোথ ফ্যাক্টর 23 প্রোডাকশন করতে সাহায্য করতো, এবং অস্টিওপ্যাথ থেকে এবং প্যাথোড হরমোনকে স্টিমুলেট করে, এবং পরবর্তীতে কী হয় হাইপারপ্লাসিয়া হতে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে হাইপারপ্লাসিয়া করে। আর যদি এবং এই যে ফ্যাক্টর 23 এবং প্যারাথাইরয়েড হরমোন ব্লাস্টে কী হয় টিউবাল ফসফেট এক্সক্রিশনটাকে বাড়ায়, যেটা যার ফলে কী হয় গোমোর ফিল্ট্রেশনটা কী হবে রিডিউস হবে, এবং ফসফেট রিডিউস হবে। যদি 25 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডিটা কমে যায় তখন কী হবে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ দ্য ক্যালসিয়াম হবে না, এর ফলে কী হবে সিরাম ফসফেট এবং এবার কী হবে সিরাম ফসফেট লেভেলটা বেড়ে যাবে, ক্যালসিয়াম লেগে যাবে এক্সট্রাসেলুলার স্পেসে, তখন কী হয় ক্যালসিয়াম ফসফেট ডিপোজিশন হবে, এবং যখনই অ্যাবজর্পশন কমে যাবে এবং ক্যালসিয়াম ডিপোজিশনটা বেড়ে যাবে তখন কী হবে হাইপোক্যালসিমিয়া হবে, এবং সাথে কী হবে যেটা পরবর্তীতে প্যারাথাইরয়েডকে স্টিমুলেট করে কী করবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে স্টিমুলেশন করবে।
আমাদের সিকিডি পেশেন্টের ক্ষেত্রে আমাদের কী হবে বেশি, আমাদের কী হবে তখন মানে ক্যালসিয়াম ফসফেট লেভেল আবারও লোয়ার এন্ডে ছিল, এটা নর্মাল থাকবে না, বাধাপ্রাপ্ত হবে এবং এর ফলে কী হবে, প্যারাথাইরয়েড হরমোনটা বেড়ে যাবে। তখন এই সময় কী হবে, ক্যালসিয়াম ফসফেটের ট্রান্সফার হয় বোন থেকে অন্য টিস্যুতে চলে যাবে, যখন কি বোন রিজাকশন হবে এবং সিবা কেসের ক্ষেত্রে কী হবে, বোন পেইন হবে এবং ফ্র্যাকচারের অনেক সম্ভাবনা বেড়ে যাবে। এবার কী হবে, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ডিপোজিশন হবে টিস্যুতে, যে ব্লাড ভেসেল হার্ট ভালভে, তখন কী হবে, কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্স থাকে। এর সাথে কিছু কিছু ক্ষেত্রে করে টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ডেভেলপমেন্ট করবে এবং এখানে কী হবে, প্রচুর পরিমাণ পিটিএস প্রোডাকশন হবে এই হাইপারপ্যারাথাইরয়েডিজম হলে। তখন কী হবে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা অনেক এনলার্জ হবে এবং এরপর কী হবে, হাইপার ক্যালসিয়ামে ডেভেলপমেন্ট করবে এবং আর কি যে হবে, বোন ম্যাটারগুলো সমস্যা হবে। তারপর কী হবে, লো বোন টার্ন ওভার হবে। এরপরে কী হবে, অ্যাডেমাইক বোন ডিজিজের ক্ষেত্রে দেখা দিবে এবং এবং ওই সময় কী হবে, আবার 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 কী হবে, যাদের এ সময় তখন ভিটামিন ডি মেটাবলাইজের সমস্যা হবে, অস্টিওমালাইসিয়া ডেভেলপমেন্ট করবে এবং এ সময় হাইপারফসফেটেমিয়াটা আরও বেড়ে যাবে এবং অস্টিওপোরোসিস ডেভেলপমেন্ট করবে এবং তার নিউট্রিশনাল ইনটেকটা অনেক কম হয়ে যাবে, যেটা সিকিডি ক্ষেত্রে ডেভেলপমেন্ট করে। এবং এখন আমরা জানবো সেটা হলো রেনাল বোন ডিজিজটা ম্যানেজমেন্ট করতে হবে এবং সবসময় দুটো জিনিস নজর দিতে হবে, যে দুটো কারণে রেনাল বোন ডিজিজ হয়, যেমন হাইপারফসফেটেমিয়া এবং ইনিকোড যে অ্যাক্টিভ হয় ভিটামিন ডি। তো হাইপারফসফেট সবসময় ট্রিটমেন্ট করতে হবে কি, ডায়েট রেস্ট্রিকশন করতে হবে হাইফসফেট কন্টেন্ট, যেটা মিল্ক, চিজ, এগ এবং প্রোটিন রিচ ফুডগুলো। এবং এর সাথে কী করতে হবে, ফসফোবাইন্ডিং ড্রাগ ইউজ করতে হবে, অনেকগুলো ড্রাগ ইউজ করতে হবে, যেমন ক্যালসিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ল্যান্থিয়াম কার্বনেট এবং পলিমার বেস ফসফেট বাইন্ডার্স ইউজ করতে হবে, যেমন এবং সেলভেলেমার। এবং এটার কেন যে সিরাম ফসফেট ভ্যালুটা যাতে করে 1.5 মিলিমোল পার লিটারের নিচে চলে যায় বা 4.6 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে চলে যায়। এবং এর সাথে কী করতে হবে, এই এই ড্রাগগুলোর সাথে এবার এর সাথে কিন্তু একটি ভিটামিন ডি মেটাবলাইজ লাগবে, যেটা পেশেন্টকে যাদের হাইপোক্যালসিমিক আছে এবং যাদের সিরাম পিটিএস লেভেলটা অনেক বেশি, মানে আপার লিমিট থেকে অনেক বেশি, এটা দিতে হবে। এটা অ্যাডজাস্ট করতে হবে ততটুকু পর্যন্ত প্যারাথাইরয়েড হরমোন লেভেল যাতে 2 থেকে 4 গুণ কমে যায়, আপার লিমিট থেকে নর্মালে চলে আসে এবং হাইপোপ্যারাথাইরয়েডিজমটা কম করে এর সাথে। এবং যেটা বোনটা বোন টার্নওভারকে ওভার সাপ্রেশন করতে দেয় না এবং অ্যাডামি বোন ডিজিজ প্রিভেনশন করে। বাট সবসময় কেয়ারই থাকতে হবে যাতে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে হাইপারক্যালসিমিয়া না হয়, কারণ এই ট্রিটমেন্টের ক্ষেত্রে হাইপারক্যালসিমিয়ার চান্স থাকে। এবং পেশেন্টের হাইপারক্যালসিমিয়া থাকে তাহলে প্যারাথাইরয়েডটমি অবশ্যই করতে হবে। যদি প্যারাথাইরয়েডটমি আনসাকসেসফুল বা করা না যায়, এক্ষেত্রে এরা ক্যালসিয়ামেটিক এজেন্ট দিতে হবে, যেমন সিনাসেলেট, এবং সাথে কী দিতে হবে, ক্যালসিয়াম সেন্সিটিভ রিসেপ্টর দিতে হবে, প্যারাথাইরয়েড হরমোন। এবং এর সাথে কী হবে, পিটি সিকিউশনটা কমাতে হবে, কারণ এই ড্রাগগুলো সবসময় ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরের সাথে বাইন্ড করে কোথায়, প্যারাথাইরয়েড হরমোন। এর ফলে কী হয়, প্যারাথাইরয়েড সেকশনটাকে আরও কমায়া দেয়। এখন আমরা জানবো কি, এবং আমাদের এখন ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে সমস্যাটা কী হয়, অ্যানিমিয়া অনেক বেড়ে যায়। তখন কী হয়, অ্যানিমিয়াটা বেশি কমন হয় ক্রনিক কিডনি ডিজিজ এবং কী হয়, অনেক নন স্টেবল সিনড্রোম ডেভেলপ করে, যেমন ফ্যাটিক এবং মানে শর্টনেস অফ দ্য ব্রেথ দেখা যায়। হিমোগ্লোবিন সবসময় কী হয়, 50 থেকে 70 গ্রাম পার ডেসিলিটারে কমে যায় যখন সিকিডি স্টেজ 5-এ থাকে। সিকিডি কী করে, স্টেজ 5-এ থাকে। এবং এর সাথে কী হয়, অনেক লেস, এবং পেশেন্টের ক্ষেত্রে কী হয়, এটা অনেক মানে হিমোগ্লোবিন লেভেলটা অনেক লেস সিভিয়ার থাকে এবং সময় থাকেই না যখন কারো পলিসিস্টিক কিডনি ডিজিজ ডেভেলপমেন্ট করে। কিছু কিছু মেকানিজমের কারণে এটা হতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি যখন অ্যানিমিয়া সবসময় কমন থাকে যাদের ক্রনিক কিডনি ডিজিজ থাকে। এবং পরবর্তীতে কারণ আবার এর সাথে কী হয়, কারো যদি হিমোডায়ালাইসিস হয় তখন প্রচুর পরিমাণ হিমোলাইসিস হয়, এক্ষেত্রে তারা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপমেন্ট করে। এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এই সময় আয়রন সাপ্লিমেন্টের দিতে দরকার হয়, যেটা আইভিতে দেওয়া হয়। আবার মাঝে মাঝে সমস্যাটা হয় কারো যদি আয়রন ইনটলারেন্স ডেভেলপমেন্ট করে, তাহলে এই জিনিসটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় ট্রিটমেন্ট দেওয়াটা। এক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি এবং এই অন্যান্য কজ আছে অ্যানিমিয়া, এরা আমাদের সবসময় কি এক্সক্লুড করে কারেকশন করতে হবে। এক্ষেত্রে আমরা কী দিতে হবে, রিকম্বিনেন্ট হিউম্যান ইরিথ্রোপয়েটিন একটা ইফেক্টিভ দিতে হবে, যেটা অ্যানিমিয়া সিকিডি এবং কারেকশন করতে পারে এবং সিমটমটাকে ইমপ্রুভ করতে পারে। এর সাথে ইরিথ্রোপয়েটিন ট্রিটমেন্ট দিতে হবে, এটা কেবল মর্টালিটিকেই কমায় না, এর সাথে কী করে, হিমোগ্লোবিনটাকে নর্মাল লেভেল নিয়ে আসে এবং এর সাথে কী হবে, রিস্কটা কমায়। এর সাথে হাইপার ভেন্টিলেশন এবং থ্রম্বোসিস করে এবং টার্গেট হিমোগ্লোবিনটা সবসময় 100 থেকে 120 গ্রাম পার ডেসিলিটারের মধ্যে আনতে হবে। ইরিথ্রোপয়েটিন আবার যাদের ক্ষেত্রে
কাজ করে না, কাদের ক্ষেত্রে বেশি কাজ, অনেক পেশেন্টের তাদের ক্ষেত্রে ইরিথ্রোপয়েটিন কাজ করে না, কাদের ক্ষেত্রে কাজ করার সমস্যা করে, যাদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সিটা থাকে, তারপর একটি ইনফ্লামেশন থাকে ম্যাগনেসিতে, এবং পার্টিকুলার মায়োলোমা থাকে। এখন এখন সংক্ষেপে আমরা জানবো যে অ্যানিমিয়ার কজ কি, আয়রন ডেফিসিয়েন্সি কী হতে পারে, ডেফিসিয়েন্সি অফ এরিথ্রোপয়েটিন, টক্সিক ইফেক্টস অফ দ্য ইউরেমিয়া থাকে, এবং ম্যারো প্রিকাসর সেল থাকে, রেডিউস রেড সেল সার্ভাইভাল থাকে, ব্লাড লস হয় কেন, ক্যাপিলারি ফ্যাসিলিটি থাকে, এবং পুর প্লাটলেট ফাংশন থাকে, রিডিউস করে ইনটেক করে অ্যাবজর্পশন, এবং এরা ইউটিলাইজেশন হয় কোথায়, ডায়েটরি আয়ন। এসব কারণে অ্যানিমিয়া হইতে পারে। এখন কি করবে যে তার কার্ডিওভাস্কুলার ডিজিজের ট্রিটমেন্টটা কীভাবে করব। এখন যে যার সিকিডি আছে তার কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্স থাকে, এবং এক্ষেত্রে জিএফআর কী হয় 60 মিলিলিটার পর মিনিটের নিচে চলে যায়, এবং এবং যার প্রোটিনিউরিয়া থাকে, এরপর কী হয় এরা গ্লোমার ফিল্ট্রেশন রেটটা কমে যাবে, এবং প্রোটিনিউরিয়াটা আনফেভারেবল থাকবে পেশেন্টের সিকিডি থেকে, তাহলে কী হতে হবে তার অ্যাথারোস্ক্লেরোসিস হওয়ার চান্স থাকে, এবং হাইপারটেনশন, হাইপারলিপিডিয়াম এবং ডায়াবেটিস হওয়ার চান্স থাকে। এর সাথে কী হতে হবে আরও কিছু কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্স থাকে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারটেনশন সবসময় কমন হয় সিকিডির ক্ষেত্রে, এবং এখানে কী হয় হাইপারটেনশন এবং অ্যানিমিয়া হতে পারে হয়। এর সাথে কী হতে হবে ক্যালসিফিকেশন হয়, যেমন ব্লাড ভেসেলগুলো, হার্ট ভালভগুলো এবং মায়োকার্ডিয়াম এবং কন্ডাকশন সিস্টেমের মধ্যে হার্টগুলোতে, এবং এবার কী হয় প্রথম 1 নম্বরে কী হয় সিরাম ফসফেট লেভেল অনেক হাই হয়ে যায়। এর সাথে কী হয় সিরাম ফসফেট যখন বাড়ে তখন কী হয় ফ্যাক্টর 23 লেভেলটাও বেড়ে যায়, এবং এর ফলে কী হয় সিকিডির ক্ষেত্রে মর্টালিটিটা বাড়ে। যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং কার্ডিয়াক ক্যালসিফিকেশন হয় তখন কী হয় তার অ্যারিথমিয়া হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়, এবং হঠাৎ করে কার্ডিয়াক ডিট হয়ে যায়। এটা তখনই সেই পেশেন্টের ক্ষেত্রে হয় যখন হলো তার যখন এটার কারণে সিকিডির অনেক পেশেন্টই মারা যায়। এবং এখন ভাস্কুলার রিস্ক প্রিভেনশন করার জন্য আমরা কী করতে হবে, পেশেন্টের সিকিডি আছে তখন তার ক্ষেত্রে কী করতে হবে, তার হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, ওয়েট লস করতে হবে, এবং স্মোকিং কমাতে হবে। এটা থেকে লিপিড লোয়ারিং ড্রাগ দিতে হবে যেটা কার্ডিওভাস্কুলার রিস্কটা কমায়, এবং এর সাথে ডায়ালাইসিস লাগবে। এখন আমরা জানবো যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিটাকে কীভাবে দিতে হবে। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি যখন সিকিডি হয় তাদের অবশ্যই তার রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির প্রয়োজন হয়। এক্ষেত্রে গিয়ে তাকে নেফ্রোলজিস্টের কাছে পাঠাতে হবে, এবং নেফ্রোলজিতে পাঠানো যদি না সম্ভব হয় তাহলে দ্রুত তাকে ক্লোজলি কোনো জায়গায় পাঠিয়ে তাকে ডায়ালিসিস শুরু করতে হবে, যাতে করে এবং শুরু করতে হবে, কারণ তার আউটকামটা অনেক কম আসে। এক্ষেত্রে ডিসিশন নিতে হবে পেশেন্টের ফ্যামিলির কাছে, এর পরবর্তীতে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি চুজ করতে হবে, এবং এর সাথে কনজারভেটিভ ট্রিটমেন্টও দিতে হবে। এর সাথে কী করতে হবে পেশেন্টকে সিগনিফিকেন্টের কোমরবিডিটি আরও মরবিডিটি আছে এগুলোর ট্রিটমেন্ট দিতে হবে। এর সাথে কী করতে হবে পেশেন্টকে সবসময় করতে হবে তাদেরকে, এবং রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে কী করতে হবে তাকে হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস দিতে হবে, যেটা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির অন্তর্ভুক্ত, এবং হাসপাতালে দেওয়া যায় এবং বাসায়ও দেওয়া যায়। এবং সেটা কী হবে রেনাল ট্রান্সপ্লান্টেশন করতে হবে। এবং এখনও পর্যন্ত করা যায় না যে রেনাল ট্রান্সপ্লান্টেশনে সিমটম সম্পূর্ণ আউটকামটা ইমপ্রুভ করছে কিনা, বাট যদি সিকিডি হয় তাকে তো অনেক কমপ্লিকেশন হয় এবং তার মৃত্যু হওয়ার চান্স থাকে। সেই সিরিয়াস কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য আরটিটি অনেক উপযুক্ত জিনিস, এবং অবশ্যই তাকে করতে হলে তার যে গোল ফিল্ট্রেশন রেট অবশ্যই 10 মিলি/মিনিটের নিচে থাকতে হবে, এবং এটা একটা মার্কার যার ফলে কী হয় এর জন্য তাকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির জন্য প্রস্তুত করা যায়। এবং আমরা সবসময় কী করব এবং রিপ্লেসমেন্ট থেরাপি শুরু করার জন্য আমরা অ্যাটলিস্ট যখন তার 12 মাস আগে থেকে তার প্রস্তুতি শুরু করতে হবে। এসময় কী করতে হবে তার সাইকোলজিক্যালি এবং সোশ্যালি তাকে সাপোর্ট দিতে হবে, এবং তাকে সবসময় হোম সার্কামস্টেন্সে রাখতে হবে, এবং পরবর্তীতে ট্রিটমেন্টটা এবং তাকে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দিতে হবে। এক্ষেত্রে কী হতে পারে যাদের আরটিটির ক্ষেত্রে সবসময় ডিপ্রেশন ডেভেলপমেন্ট করার অনেক চান্স থাকে, এজন্য তাকে সবসময় রেনাল মাল্টিডিসিপ্লিনারি টিম থাকতে হবে তার সাথে, এবং তাকে সবসময় তাকে সাপোর্ট দিতে হবে, এবং তার ফ্যামিলিকে এবং তার সোসাইটিকে সবসময় ইমোশনালি তাকে একটা সাপোর্ট দিতে হবে, যাতে করে তার অ্যাংজাইটিটা প্রিভেনশন হয়। এর সাথে কী করতে হবে তার হেমোডায়ালাইসিস পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা করতে হবে, এবং ফিজিক্যাল প্রিপারেশন করতে হবে, এবং সাথে কী করতে হবে হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে তার ভ্যাকসিনেশন দিতে হবে, দিয়ে তাকে এভাবে প্রস্তুত করতে হবে। এখন আমরা জানি যে হেমোডায়ালাইসিস পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা পার্থক্য, এবং এটা কোনটা সুবিধা। তো হেমোডায়ালাইসিসের ক্ষেত্রে কী হয় এটা বেশিয়েন্ট 3 ঘন্টা দেওয়া যায় পার উইকে, প্রতি সপ্তাহে 3 বার দেওয়া যায়। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস লেস এফিশিয়েন্ট, এটা কী হয় প্রথম হলো 4 বার এক্সচেঞ্জ করতে হয়, এবং প্রতিটা এক্সচেঞ্জে 30 থেকে 40 মিনিট বা 60 মিনিট সময় লাগে, এবং 8 থেকে 10 আওয়ার লাগে প্রতি রাত্রে, এবং ট্রিটমেন্টের মধ্যে 2 থেকে 3 দিন লাগে। এটা কি ট্রিটমেন্টের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়, এবং এখানে কী হয় হসপিটালে হয়, বাট এটা বাসায় করা যায়। এবং হেমোডায়ালাইসিসের ক্ষেত্রে কী হয় অ্যাডিকুয়েট ভেনাস সার্কুলেশনটা ঠিক থাকতে হয়। আর এক্ষেত্রে পেরিটোনিয়াল ডায়ালাইসিস করতে হয় ইন্টেড পেরিটোনিয়াল ক্যাভিটি থাকে, যেখানে স্ক্যানিং থাকতে পারবে না, বা পিভিএস সার্জারির কোনো থাকতে পারবে না,
নির্দেশন থাকতে পারবে না। এছাড়া কী করতে হবে, হেমাটোলাইসিসের ক্ষেত্রে তাকে ডায়েট ঠিক করতে হবে এবং ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে। পেট্রোলাইসিসে ফ্লুইড রেস্ট্রিকশন করার কোনো ঝামেলা নাই। এবং হেমাটোলাইসিসে কী করতে হবে, ফ্লুইড রিমুভাল কমপ্রেস করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে, এবং সাথে সিমটম এবং হেমোডাইনামিক ইনস্টেবিলিটিটা তার ঠিক হতে হইবে। আর পেট্রোলাইসিসের ক্ষেত্রে ফ্লুইড রিমুভাল এতটা দরকার নেই এবং অ্যাসিমটমিক থাকলেই হবে। এবং হেমোডাইলাইসিসের ক্ষেত্রে ইনফেকশনের মধ্যে ভাস্কুলার অ্যাক্সেসের চান্স থাকে, এবং পেরিটোনাইটিস হওয়ার চান্স থাকে, এবং ক্যাথেটারিটিস ইনফেকশন হতে পারে। এবং হেমোডাইলাইসিস হলে কী হবে, পেশেন্টের অবশ্যই আরেকজন ডিপেন্ড থাকতে হয়। আর পেট্রোলাইসিসে পেশেন্ট নিজে ট্রিটমেন্ট নিতে পারে। এখন আমরা জানবো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এখন কী করতে হবে, তাকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি এটাকেও টেম্পোরারি বেসিসে দিতে পারে, যারা একেএস এবং তাদের সিকিডি ডেভেলপমেন্ট করছে, এবং এর সাথে লং টার্ম এটা আরটিটি দেওয়া শুরু করছে কোথা থেকে, 1960 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। এবং এদের ক্ষেত্রে ইএসআরডি ডেভেলপমেন্ট করে, এবং তাদের ডায়ালিসিস এবং ট্রান্সপ্লান্টেশন দিয়ে এভাবে রুগীকে বাঁচাই রাখা হয়। এবং 2014 সালে দেখা যাচ্ছে যে অলমোস্ট 59 পেশেন্টের ক্ষেত্রে আরটিটিআই, এবং 65 বছরের মধ্যে তাদেরকে আরটিটি করানো হয়েছে, এবং লং পিরিয়ড সময় তাদের আরটিটি করা হয় পেশেন্ট এখন। এবং অনেক গবেষণার পর দেখা গেছে যে যাদের ইউকে এবং ইউএসএ যাদেরকে ডায়ালিসিস করা হয়েছে তারা এস্টাবলিশ হওয়া সম্ভব হয়েছে। তো টোটাল নাম্বার অফ দ্য পেশেন্টের, এখন আমরা কী করছি যে আমরা এখানে পেশেন্টের ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে ডায়ালিসিসের ক্ষেত্রে তারা এক্সপ্যান্ড করে, এবং তাদের প্রপোর্শনটা বাড়ানো হচ্ছে, এবং ফার্দার তারা ট্রান্সপ্লান্টেশন। এবং ফার্স্টের ক্ষেত্রে তাদের হিমোডায়ালিসিস এখানে বেশি প্রিফার করা হয়, পেটেন্ট ডায়ালিসিসটা কম প্রিফার করা হয়। এক্ষেত্রে কী হয়, পেশেন্টকে যাদের আগে ডিজিজ হয় তাদের ক্ষেত্রে ডায়ালিসিসটা অনেক সুবিধাজনক, মেডিকেল প্র্যাকটিস হিসেবে এটাই করা হয়। এবং কিছু কিছু এক্সাম্পলের ক্ষেত্রে যেটা পরবর্তীতে ইউএসএতে বেশি করা হয়, এবং এটা ইউকে থেকে। এবং ডায়াবেটিক কিডনি ডিজিজ যদি হয় তাহলে এর মোস্ট কমন কজে কী হতে হবে, ইএসআরডি হতে পারে। এবং 30% ইএসএর ক্ষেত্রে ডায়ালিসিস দিয়ে অনেক তাদের উপকার হচ্ছে। এবং 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 যাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আছে এবং সাথে সিকিডি আছে, এদের ক্ষেত্রে ডায়ালাইসিসটা অনেক উপকারী, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিটা অনেক উপকার আসে। এবং এই ডায়ালাইসিসটা ডিপেন্ড করে কিসের উপর, এইজ এবং কমপ্লিকেশনের উপর ডিপেন্ড করে ডায়াবেটিস হিসেবে। এখন কিছু কী করতে হবে, এর সাথে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির সাথে তাকে কী করতে হবে, কনজারভেটিভ কেয়ার দিতে হবে, এবং ওল্ডার পেশেন্ট, এবং ওল্ডার পেশেন্টকে সবসময় কেয়ার করতে হবে। কারণ এবং তাদের অনেকগুলো, যেহেতু তাদের অনেকগুলো কোমরবিডিটি প্রেজেন্ট আছে, এবং পেশেন্টে কী করতে পারে, যাদের এক্সটার্নাল ডিজিজ এবং নর্মাল আছে তাদের ক্ষেত্রেও আরটিটি দিয়া কাজ হতে পারে। এবং এর ফলে মর্টালিটি রেট এবং এখন আমাদের আরটিটি লকটা হলো এক্সক্রিটিভ ফাংশনগুলোকে সহায়তা দেওয়ার জন্য, এবং ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন ঠিক করার জন্য, এবং ফ্লুইড ব্যালেন্স করার জন্য ভিডিও অপশন করতে পারে, যেমন হিমোডায়ালাইসিস, হিমোফিল্ট্রেশন, হিমোডায়ালাইসিস এবং পেরিটোনাল ডায়ালাইসিস এবং রেনাল ট্রান্সপ্লান্টেশন করা যেতে পারে। এগুলো হলো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এখন কনজারভেটিভ ট্রিটমেন্ট, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে মাল্টিপল কমোডিটি থাকে যাদেরকে, এবং সিকিডি 5 থাকে যাদের ক্ষেত্রে ইএসআরডি হওয়ার চান্স থাকে, এবং তারা কখনোই আগে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি নেয়। এদের ক্ষেত্রে সার্ভাইভাল ডায়ালাইসিস ছাড়া কীভাবে সার্ভাইভাল করতে হয়, এজন্য তাদেরকে আবার কী করতে হবে, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে। এবং 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 এদের ক্ষেত্রে হসপিটালাইজেশন করতে চায় না এসব পেশেন্টের ক্ষেত্রে, তখন এদের ক্ষেত্রে কনভার্ট এবং ডায়ালিসিসের সময় তারা অনেক ঝামেলা করে। এসব পেশেন্টে কী করতে হবে, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে, যেমন ফুল মেডিকেল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল সাপোর্ট দিতে হবে, এবং রেনাল ফাংশনটা ঠিক করতে হবে, এবং কমপ্লিকেশন ট্রিটমেন্ট করতে হবে, যেমন অ্যানিমিয়া, এবং তাদের কী করতে হবে, পার্লাটিভ কেয়ার দিতে হবে এই ডিজিজের টার্মিনাল ফেজে এসে। এবং মেনি অফ দ্য পেশেন্টের দেখা যাবে যে যখন পার্লাটিভ কেয়ার দেওয়া হয় তখন তাদের গুড কোয়ালিটি অফ দ্য লাইফ তারা পায়। এবং যদি ডায়ালাইসিস যদি তাও কাজ না হয় তখন যখন দেখা যাচ্ছে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়েও যখন দেখা হয় যখন ডায়ালাইসিসটাকে ডিসকন্টিনিউ করতে হয়, কারণ মাঝে অনেক ক্ষেত্রে ডায়ালিসিসের ক্ষেত্রে কোয়ালিটি অফ লাইফটা ভালো হয় না, এক্ষেত্রে তাদেরকে প্যালিয়েটিভ কেয়ার দিতে হয়। এখন আমরা আলোচনা করবো যে ডায়ালিসিসটা সিকিডির ক্ষেত্রে দেওয়া কেন জরুরি। প্রথম কেন হতে পারে, আর যদি ফ্লুইড ওভারলোড হয় তখন তাদের কী হতে পারে, ডিপেন্ডেন্ট ইনিমা ডেভেলপমেন্ট করে, এবং পালমারি ডিমা সিভিয়ার হাইপারটেনশন ডেভেলপমেন্ট করে। হাইপারক্যালামিয়ার ক্ষেত্রে হাইপারক্যালামিয়া থেকে কী হয়, পটাশিয়াম ডায়েটারি কন্ট্রোল এবং মেডিকেল ইন্টারভেনশনে দরকার, এবং পটাশিয়াম রেজিস্ট্যান্স করতে হয়। ইউরিয়ামের ক্ষেত্রে কী হতে পারে, ইউরিনারি সিমটম যেমন অ্যানোরেক্সিয়া, নওসিয়া এবং লেথাসি ডেভেলপমেন্ট করে। মেটাবলিক লেথাসিস হলে কী হয়, বাইকার্বনেট থেরাপি, কোনিক অ্যাসিড ডেভেলপ তখন বাইকার্বনেট থেরাপিতে ঠিক করতে হয়। আদার ক্ষেত্রে কী হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, তখন কি এরিথ্রোপয়েটিন এবং আয়রন হাইড্রোফসফেটিক বাইন্ডার তাকে দিতে হবে এই সময়, এক্ষেত্রে তাদের ক্ষেত্রে ডায়ালাইসিস দিতে হয়।
তাহলে এটুকুই ছিল আজকে এখন পর্যন্ত।